বুঝি নাই। হ্যালো। এর আগেরটা কি কমপ্লিট হয়েছিল নাকি? হ্যাঁ, কর্মধারে কমপ্লিট হয়নি তো, এই যে এটা বাকি আছে না, সাধারণ কর্মধারয়। এই সাধারণ কর্মধারয় করলেই তো শেষ। কর্মধারা তো 5 প্রকার, তাই না? মধ্যপদলবী কর্মধারয় পড়াইছি, উপমান কর্মধারা পড়াইছি, উপমিত পড়াইছি, রূপক পড়াইছি, এখন সাধারণ কর্মধারয় আর কি। সাধারণ কর্মধারয় হচ্ছে কি জিনিস? যে সকল কর্মধারয় সমাজকে অন্য কোনো কর্মধারয় সমাজের অন্তর্ভুক্ত করা যায় না তাকে সাধারণ কর্মধারয় সমাজ বলে। আচ্ছা, সাধারণ কর্মধারয় সমাজ আমরা শিখব 5টা টেকনিকে। কয়ভাবে করা যায় এটা? 5ভাবে করা যায়। প্রথমটা দেখেন, প্রথমটা আমরা করবো কি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে। প্রথমটা করবো কি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে। কীভাবে করব দেখেন, সমস্ত পদ দুইটা থাকবে। প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। যদি সমস্ত পদের মধ্যে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন দেখেন, তাহলে মনে করবেন যে এটা সাধারণ কর্মধারয়। যেমন উরুচিটি, হ্যাঁ, উরুচিটি। উরুচিটি এখানে দেখেন, উড়ো, উড়ো মানে একটা কাজ না, উড়ি আর কি, মানে চিঠিটা উড়ে আর কি। চিঠিটা কি করে? উড়ে। উড়ে মানে একটা গুণ বোঝাচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ। আর চিঠি হচ্ছে একটা নাম। চিঠি হচ্ছে নাম, মানে কোনো একটা জিনিস আর কি। চিঠি হচ্ছে একটা নাম, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে এটা হবে সাধারণ কর্মধারয়। বেশ বাক্য কি হবে? উরু যে চিঠি, উরু চিঠি, উরু যে চিঠি, উরু যে চিঠি, হ্যাঁ, উরু চিঠি, উরু যে চিঠি। ঠিক আছে, সাধারণ কর্মধারয়। আচ্ছা, এখন বুঝছেন? এখন আমি যদি আরেকটা দেখি, আরেকটা, হ্যাঁ, আচ্ছা, বীর পুরুষ, বীর পুরুষ, তাহলে বীর পুরুষ, বীর হচ্ছে কি? পুরুষ হচ্ছে একটা মানুষ, পুরুষ হচ্ছে নাউন। বীর হচ্ছে কি? পুরুষটা কি পুরুষ? বীর পুরুষ, বীর হচ্ছে একটা গুণ। তাহলে বীর হচ্ছে অ্যাডজেক্টিভ, পুরুষ হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে বীর যে পুরুষ, বীর পুরুষ, বীর যে পুরুষ। আর সাধারণ কর্মধারের মধ্যে সবসময় মাঝখানে কি থাকবে? যে থাকবে, যে অন্তস্থীয় জয়কের যে, বীর যে পুরুষ। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবগুলোই সেম আর কি, সবগুলোই সেম, এরকম যত কিছু আছে সবগুলোই সেম। দেখেন, মহাত্মা, মহাত্মা কি হবে? মহান, মহা যে আত্মা। মহানা, মহান, মহান যে, মহান হবে না, মহৎ, মহৎ যে আত্মা, মহৎ যে আত্মা। তাহলে এখানে মহাত্মা, মহৎ আত্মা, তার মানে মহৎ কি? মহৎ একটা অ্যাডজেক্টিভ, আত্মা একটা নাউন। আত্মা কোনো কিছুকে নাম বোঝাচ্ছে, আত্মা একটা নাউন। আর মহৎ হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সেম আর কি, সবগুলোই সেম। আর আরেক, হ্যাঁ, বুঝি নেই। হ্যালো। আচ্ছা, আরেকটা মানে, হ্যাঁ, তাহলে এই সিস্টেমে একবার করা যায়, 5টা সিস্টেমে করব। প্রথমে এই সিস্টেমে করছি, এটা সাধারণ কর্মধারয়। আরেকটা হবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এটা করছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা হবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। কীভাবে হবে এটা? তার মানে এটা বোঝা যাচ্ছে প্রথমটা নাউন হবে, পরেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যেমন আলু সিদ্ধ, হ্যাঁ, আলু সিদ্ধ, আলু একটা নাউন, মানে আলু একটা জিনিসের নাম, খাওয়ার জিনিসের নাম। আলু সিদ্ধ, আলুটা কেমন? আলুটা সিদ্ধ, সিদ্ধ হচ্ছে গুণ। তাহলে নাউন প্লাস কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হবে? সিদ্ধ যে আলু, আপনি এখানে আলু যে সিদ্ধ লিখতে পারবেন না, সিদ্ধ যে আলু। সবসময় খেয়াল রাখবেন, এটা আগে আসবে, অ্যাডজেক্টিভ আগে আসবে, অ্যাডজেক্টিভ আগে আসবে। নাউন দিয়ে কিন্তু বেশ বাক্য শুরু হয় না, অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়। সিদ্ধ যে
আলু। ঠিক আছে, তাহলে এটাও সাধারণ কর্মধারয়। হ্যাঁ, তাহলে বুঝছেন এখন? সিদ্ধ আলু, আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, মানে এটাতে হয়েছে কি প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, এটাতে হচ্ছে প্রথমটা নাউন পরেরটা অ্যাডজেক্টিভ। এরকম আরো অনেক আছে, যেমন বেগুন ভাজা। আচ্ছা ভাই, অ্যাডজেক্টিভ আর নাউন চেনার উপায় কি? কেন অ্যাডজেক্টিভ আর নাউন চিনেন না? কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছু গুণ বোঝালে অ্যাডজেক্টিভ বলে। যেমন এখানে বেগুন, বেগুন একটা সবজির নাম, এটা হচ্ছে নাউন। ভাজা, ভাজা কি কোনো নাম? ভাজা একটা গুণ। বেগুনটা কোন অবস্থায় আছে? ভাজা অবস্থায় আছে, অবস্থা বোঝাচ্ছে। আলুটা কোন অবস্থায় আছে? সিদ্ধ অবস্থায় আছে, অবস্থা বোঝাচ্ছে। কোনো কিছু দোষ গুণ অবস্থা বোঝালে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো নাসিনের কি আছে? একদম ইজি। কোনো কিছুর নাম বোঝালেই নাউন, বুঝতে পারছি। কোনো কিছুর নাম বুঝালে আর নাউন, কোনো কিছুর গুণ বুঝালে, দোষ গুণ অবস্থা বুঝালে অ্যাডজেক্টিভ। তাহলে বেগুন ভাজা, তাহলে বুঝতে কি পারছি। হবে? ভাজা, ভাজা যে বেগুন, বেগুন। ভাজা যে বেগুন কর্মধারয়। সেম আরেকটা হচ্ছে আম, নরাধম, নরাধম, এটা কি হবে? নরাধম, নর, নর অধম, মানে নর অধম, নরদম। নর অধম, নরাধম, অধম যে নর, হ্যাঁ, নরাধম। অধম ছিল। নর হচ্ছে কি? নর হচ্ছে নাউন। নর হচ্ছে মানে নর দ্বারা কোনো একটা মানুষকে বোঝাচ্ছে আর কি, অধম মানুষ। অধম মানে কি? অধম মানে যে কোনো কিছুই পারে না আর কি। মানে অনেকে আমরা বলে না, অধম বলে না, সে অধম, তার দ্বারা হবে না, সে অধম। তো অধম হচ্ছে অ্যাডজেক্টিভ, নর মানে নাউন, তার মানে অধম যে নর, অধম যে নর। অধম যে নর, এটাও সাধারণ কর্মধারয়। তাহলে নরাধম, অধম যে নর, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটা শিখছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে, পরেরটা শিখছি নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে। নাউন এখন আরেকটা অ্যাডজেক্টিভ। শিখবো কি দিয়ে? অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে। এখানে কিন্তু দুইটাই অ্যাডজেক্টিভ থাকবে, এখানে নাউনের কোনো কিছু নাই। এটার মধ্যে কি থাকবে না? নাউন থাকবে না। যেমন দেখেন, টক ঝাল, কি লিখলাম? টক ঝাল। যেমন টক, টক কি নাউন? টকও একটা গুণ, ঝালও একটা গুণ, দুইটাই অ্যাডজেক্টিভ। টক অ্যাডজেক্টিভ, ঝাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। টক ঝাল, টক অ্যাডজেক্টিভ, ঝাল অ্যাডজেক্টিভ, দুটোই তো। দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হবে বেশ বাক্য? যা টক তাই ঝাল। এখানে টক তাই। যে ঝাল লিখতে পারবেন না, যা টক তাই ঝাল। কেন জানেন? এখানে মানুষ নাই, এখানে নাউন নাই, হ্যাঁ। এতক্ষণ যে লিখছি কারণ যে ছিল মানুষকে বুঝাইছি, মানে মানুষ বা কোনো একটা নাউনকে বুঝাইছি, নাউনকে বোঝানোর কারণে যে লিখছি। এখানে কিন্তু কোনো নাউন নাই। এখানে যা ঠক তাই ঝাল, সরি এখানে কি লিখছি, ভুল লিখছি। যা ঠক তাই ঝাল, মানে যেটা টক সেটাই তো ঝাল, টক ঝাল, ঠিক আছে। এটা সাধারণ কর্মধারয়, ঠিক আছে। টক ঝাল দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ হবে এখানে। যেমন আরেকটা দেখাই, কাঁচা মিঠা, কাঁচা মিঠা, হ্যাঁ। দেখেন কাঁচাও একটা অ্যাডজেক্টিভ, মিঠাও একটা অ্যাডজেক্টিভ। কাঁচা মানে কোনো কিছু কাঁচা, মিঠা মানে কোনো কিছু মিষ্টি, কাঁচা মিঠা। তো এটার বেশ বাক্য কি হবে? কাঁচা অথচ আচ্ছা, মিঠা। যা। না, যা হবে না, কাঁচা অথচ মিঠা। দেখেন মনে করেন একটা জিনিস বোঝাচ্ছে, ওই জিনিসটা কাঁচা কিন্তু মিষ্টি। মানে একটা আম আর কি, আপনি একটা আম পাইছেন, আমটা হচ্ছে এখনো কাঁচা, পাকে নাই, কিন্তু আমটা মিষ্টি, ওইটা বোঝাচ্ছে কাঁচা মিঠা, মানে কাঁচা অথচ মিঠা। আমটা কিন্তু কাঁচা অথচ মিঠা কিন্তু মিষ্টি, কাঁচা অথচ মিঠা। এটাও সাধারণ কর্মধারয়। এরকম আরো অনেক আছে। তারপর দেখেন, চালাক চতুর, চালাক চতুর, হ্যাঁ দেখেন, চালাক চতুর, মানে এখানে চালাক হচ্ছে একটা গুণ, চতুরও একটা গুণ, হ্যাঁ। তো চালাক, চালাকও একটা অ্যাডজেক্টিভ, চতুর একটা অ্যাডজেক্টিভ, দুইটাই অ্যাডজেক্টিভ, দুইটাই অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হবে? কি হবে? যে চালাক সেই সেই চতুর, চতুর। যে চালাক সেই এই
কি চতুর, ঠিক আছে, যে চালাক সেই চতুর, চালাক চতুর, যে চালাক সেই চতুর। তার মানে আমরা এই কনসেপ্টটা বুঝছি কিনা। এক্সাম্পল বইতে অনেক আছে, এক্সাম্পল অনেক পাবেন, জাস্ট কনসেপ্ট বুঝেন। প্রথমটা এটা থেকে এটা করছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে, তার মানে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হলে সাধারণ কর্মধার হয়। এটা করছি নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে, তার মানে প্রথমটা নাউন পরেরটা অ্যাডজেক্টিভ হলে সাধারণ কর্মধার হয়। এটা করছি অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে, তার মানে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা অ্যাডজেক্টিভ, দুটোই দুটো অ্যাডজেক্টিভ হয়, তাও সাধারণ নাউন, তাও সাধারণ কর্মধার হয়, ঠিক আছে। এখন করব নাউন প্লাস নাউন দিয়ে। নাউন প্লাস নাউন দিয়ে, হ্যাঁ। তার মানে এখানে আমরা বুঝতেছি কি, এখানে দুইটাই নাউন হবে, ঠিক আছে। যেমন উকিল বাবু, দেখেন উকিল একটা নাম, বাবু একটা নাম, ঠিক আছে, দুটাই কিন্তু নাম, দুটাই নাউন, ঠিক আছে। উকিল বাবু, তার মানে কি, যিনি উকিল তিনি বাবু, যিনি উকিল তিনি কি, তিনি হচ্ছেন বাবু, হ্যাঁ। যিনি উকিল তিনি বাবু, এটাও কি সাধারণ কর্মধারয়। আচ্ছা, হ্যাঁ, তাহলে উকিল বাবু দুইটাই নাউন, যিনি উকিল তিনি বাবু। সেম আমি আরেকটা বলি, দেখেন দাদা ভাই, কি ভাই, দাদা ভাই, দাদা ভাই। হ্যাঁ দাদা ভাই। দেখেন তাহলে দাদা কি একটা নাউন, ভাই একটা নাউন, দাদা একটা ভাই নাম, ভাই একটা নাম, তার মানে যিনি দাদা, তিনি তিনি ভাই। হ্যাঁ যিনি দাদা তিনি ভাই, দাদা ভাই, সাধারণ কর্মধারয়, ঠিক আছে। এরকম সব কিছু সেম। তাহলে আমরা প্রথমে কয়টা নিয়ম শিখছি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে হলে সাধারণ কর্মধার হয়, নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে হলে সাধারণ কর্মধার হয়, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে হলে সাধারণ কর্মধার হয়, আবার নাউন প্লাস নাউন দিয়ে হলে কি সাধারণ কর্মধার হয়। চারটা শিখছি না? আচ্ছা ভাই, এই হ্যাঁ, এই চার নিয়মে কি আসবে পরীক্ষায় নাকি না এক নিয়মে? পরীক্ষা কি আসবে এটা আমি জানি, পরীক্ষা যারা কোয়েশ্চেন করে তারা না জানবে, তারা কোত্থেকে দেয় কি দেয় না দেয় তারা ইচ্ছা, বুঝলেন নাই। এরকম ভাবে আসে তাইলে না? বললাম না পরীক্ষা দিবে সমস্ত পদ, পরীক্ষা থাকবে শুধু এইটা আর কিছু থাকবে না, আপনাকে এটা পুরোটা লিখতে হবে, বেশ বাক্য লিখবেন, তারপর কোন সমাস এটা লিখবেন। আচ্ছা দেখেন আরেকটা করব কি, পূর্বপদ পরপদ ক্রিয়াবাচক হলে, দেখেন পূর্বপদ ও পরপদ কি হলে, ক্রিয়াবাচক হলে, ক্রিয়াবাচক মানে দুইটাই কোন একটা কাজ হলে, দুইটা দ্বারা কোনো কাজ বোঝালে, দুইটা দ্বারা কোনো কাজ বোঝালে পূর্বপদ পরপদ তো চিনেন। যেমন দেখেন ঘষা মাজা, হ্যাঁ ঘষা মাজা, দেখেন পূর্বপদ পরপদ, এখানে ঘষা হচ্ছে কি পূর্বপদ, মাজা হচ্ছে কি পরপদ, দেখেন পূর্বপদ। এখানে কিন্তু দুইটাই কাজ, হ্যাঁ এখানে কিন্তু দুইটাই কাজ, ঘষা একটা কাজ, মাজা আরেকটা কাজ, হ্যাঁ। পূর্বপদ পরপদ দুইটাই যদি ক্রিয়াবাচক হলে, ক্রিয়াবাচক মানে কাজ, দুইটা যদি কাজ হয়, ক্রিয়া দ্বারা তো আমরা কাজ বুঝি, ক্রিয়াবাচক মানে কাজ, দুইটা দ্বারা কাজ বুঝালে, হ্যাঁ এখানে দুইটাই কাজ বুঝাচ্ছে, ঘষা মাজা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আগে ঘষা, আগে ঘষা পরে মাজা, আগে ঘষা পরে মাজা, ঘষা মাজা, ঠিক আছে। আগে তো ঘষে তারপরে না মাজে, তাই না, আগে কি মাজে, আগে ঘষে তারপর মাজে। আচ্ছা, তাই সেম এরকম ধোয়া মোছা, ধোয়া ধোয়া একটা কাজ, মোছা আরেকটা কাজ, ধোয়া মোছা, হ্যাঁ আগে ধোয়া পরে মোছা, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা, এটাও কি সমাস, সাধারণ কর্মধারয় সমাস, ঠিক আছে। ধোয়া মোছা সেম আর কি। তো সেম আরও আছে আসা যাওয়া, আগে আসা পরে যাওয়া, নাওয়া খাওয়া আগে নাওয়া, wait, আগে নাওয়া, খাওয়া দাওয়া। হুম, আগে নাওয়া পরে খাওয়া, নাওয়া খাওয়া, আগে নাওয়া পরে খাওয়া, দেওয়া নেওয়া, আগে দেওয়া পরে নেওয়া, দেওয়া নেওয়া, এরকম আর কি, এরকম অনেক আছে। হুম, আচ্ছা বুঝলাম।
আচ্ছা, আচ্ছা দেখেন এখানে সবসময় পরপদের প্রাধান্য বোঝাবে, হ্যাঁ। যেমন দেখেন, নাওয়া খাওয়া, নাওয়া খাওয়া, এখানে কি হবে? আগে নাওয়া, আগে নেওয়া পরে খাওয়া। হ্যাঁ। এখানে কিন্তু একটা টুইস্ট আছে। ঠিক আছে, এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? দেখেন, আপনার কোনো বন্ধু আপনারে বললো, দোস্ত তোরে নিয়ে এক জায়গায় যাব, হ্যাঁ, তোকে নিয়ে একটা জায়গায় যাব, তুই এক কাজ কর, নাওয়া খাওয়া খেয়ে মানে সেরে নে, তুই তাড়াতাড়ি নাওয়া খাওয়া সেরে নে, তোকে নিয়ে আমি একটা জায়গায় যাব, বলে না? বলে। কিন্তু কিন্তু তার মানে কি এখানে কি বুঝায় যে গোসল সেরে নে? নাওয়া মানে তো আমরা কি বুঝি? গোসল বুঝি না? খাওয়া মানে তো খাওয়া, নাওয়া মানে গোসল না? তো আপনার বন্ধু আপনারে বললো, এই নাওয়া খাওয়া সেরে নে, তোকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব, ঠিক আছে? তো তার মানে কি আপনারা বুঝাইছে যে গোসল করে নে তারপর তোরে ঘুরতে যাব? গোসল বুঝাইছে? তার মানে বুঝাইছে যে আগে খেয়ে নে, আগে খেয়ে নে, খাওয়া দাওয়া শেষ করে নে, তারপর তোকে নিয়ে ঘুরতে যাব। এখানে পরপদ প্রধান, পরপদ বেশি প্রাধান্য পাবে, পরপদ প্রাধান্য পাবে, হ্যাঁ। পূর্বপদ পরপদ ক্রিয়াবাচক হলে তো সাধারণ কর্মধারয় হবে, ঠিক আছে, কিন্তু এখানে পরপদ প্রাধান্য পাবে। এখানে নাওয়া কোনো কথা না, নাওয়া কোনো কথা না, কার মানে কোথাও যাবে এই কারণে বলছে নাওয়া খাওয়া সেরে নিতে, এটা একটা কথার কথা। কিন্তু নাওয়া খাওয়া দ্বারা আগে বুঝেছে, ও বুঝেছে কি বুঝেছে? ও খাওয়ার কথা বুঝেছে, গোসলের কথা বুঝে নাই। নাওয়া খাওয়া, ঠিক আছে। পরপদ প্রাধান্য পাবে, পূর্বপদ পরপদ ক্রিয়াবাচক হলে কি হবে? সাধারণ কর্মধারয় হবে। তাহলে আমরা ফার্স্টে আবার শিখছি, প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে হলে সাধারণ কর্মধারয়, নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে হলে সাধারণ কর্মধারয়, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে হলে সাধারণ কর্মধারয়, নাউন প্লাস নাউন দিয়ে হলে সাধারণ কর্মধারয়, আর পূর্বপদ পরপদ ক্রিয়াবাচক হলে নাউন সাধারণ কর্মধারয়, ঠিক আছে। পূর্বপদ পরপদ ক্রিয়াবাচক হলে সাধারণ কর্মধারয়। এখানে সবসময় পরপদ প্রাধান্য পাবে, পরপদ, পরপদ প্রাধান্য পাবে। তাহলে আমাদের কর্মধারয় সমাস শেষ। কালকে আর আজকে কর্মধারয় সমাস শেষ করছি। কর্মধারয় সমাস বুঝছেন কি না? মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, সাধারণ কর্মধারয়, বুঝছেন? অনেক জায়গায় এই সাধারণ কর্মধারয়টা উল্লেখ নাই, বুঝছেন? অনেক জায়গায় সাধারণ কর্মধারয় উল্লেখ নাই, অনেক জায়গায় কি দিছে, মানে ওই বিবিধ মানে ইয়া লিখে দিছে, মানে শুধু কর্মধারয় লিখে দিছে, আর কিছু দেয় নাই, সাধারণ দেয় নাই, হ্যাঁ। অনেক জায়গায় সাধারণ কর্মধারয় দেয় নাই। ওই যে উনি দেখাইছে না, এই শহীদুল ভাই, বিবিধ দিয়ে দিছে সেলফের বইতে, সেলফের বইতে এগুলো বিবিধ দিয়ে দিছে, কিন্তু এগুলো সাধারণ কর্মধারয় হবে, ঠিক আছে। আচ্ছা, এখন কি আরেকটা টপিক পড়াবো সমাজের? আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস শিখাই, খুব দরকারি জিনিস, সেটা হচ্ছে বিভক্তি, হ্যাঁ। কোনটা কোন বিভক্তি শিখতে হবে না, বিভক্তি শিখাই। কথা শুনতেছেন? জি। আচ্ছা দেখেন, সাউন্ড কম, সাউন্ড তো ফুল দেওয়া হচ্ছে, আমি তো ফুল স্পিডে মানে জুড়ে কথা বলতেছি। আমরা এটা এক্সট্রা শিখি বিভক্তি, হ্যাঁ। বিভক্তিতে কখন কাজে লাগবে? আমি যখন তৎপুরুষ সমাজ পড়াও না, তৎপুরুষে কাজে লাগবে। দেখেন, তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ আছে না? এই বিভক্তি যদি আপনি শিখেন, সমাজেও কাজে লাগবে, আবার কারকের মধ্যেও কাজে লাগবে। কারকের মধ্যে দেখেন, কর্তৃকারক, কর্মকারক, কর্মে প্রথম, কর্মে দ্বিতীয়া, কর্মে তৃতীয়া, কর্মে চতুর্থী, কর্মে পঞ্চমী, কর্মে ষষ্ঠী, কর্মে সপ্তমী, থাকে না? কর্মষষ্ঠী। এই বিভক্তিগুলো বুঝতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন, আগে আমরা বিভক্তিগুলো লিখে ফেলি। কি কি বিভক্তি? প্রথমা, প্রথমা বা শূন্য, এটাকে কি বলে? শূন্য বলা হয়, প্রথমা বা শূন্য বিভক্তি। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী,
সপ্তমী, এই 7টা বিভক্তি। কয়টা বিভক্তি? 7টা। এটা হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি। এটাকে কি বলে? শূন্য বিভক্তিও বলা হয়। কেউ প্রথমা বলে, কেউ শূন্য বলে, যে কোনো একটা বললেই হয়। ঠিক আছে? এই বিভক্তিগুলো কিন্তু আবার দুই রকম আছে। একটা হচ্ছে এক বচন, আরেকটা হচ্ছে একটা বহু আছে। বহুবচন। এক বচন কোনগুলা, বহু বচন কোনগুলা, এগুলো চিনতে হবে। ঠিক আছে? যেমন কি শূন্য বিভক্তি বা প্রথমা একবার বিভক্তি। হ্যাঁ, প্রথমা বিভক্তি কোনগুলা? শূন্য অথবা কি? শূন্য অথবা সরিয় অ। শব্দের মধ্যে যখন দেখবেন শূন্য, শূন্য তো উচ্চারণ হয় না, সরিয় উচ্চারণ হচ্ছে, সরি অ, তাহলে এখানে হবে, এটা কি হবে? প্রথমা বা শূন্য বিভক্তি। অথবা বহু বচন কোনগুলা? রা, এরা, গুলি, গুলু, গণ, এগুলো হচ্ছে বহু বচন। রা, রা উচ্চারণ হবে, এরা উচ্চারণ হবে, গুলি উচ্চারণ হবে, গুলু উচ্চারণ হবে, তারা গণ উচ্চারণ হবে। ঠিক আছে? এই ধরনের উচ্চারণ একের হলে, অধিক। শব্দের মধ্যে যদি এরকম উচ্চারণ হয়, তাহলে এগুলো হবে প্রথমা বা শূন্য বিভক্তি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখব দ্বিতীয়া। শব্দের শেষে কি থাকবে? কে, কে থাকবে, রে থাকবে, এরে থাকবে, কে রে এরে। ঠিক আছে? কে রে এরে। শব্দের শেষে যদি কে থাকে, এরে থাকে, মনে করেন আমি বললাম এ, তাকে যেতে হবে, তাকে, তাকের মধ্যে কে আছে না? কে। রে, এরে, তারে আমি দেখিলাম, তারে, কারে, তারে, রে, এরে, এরে, এরকম আছে, অনেক আছে। এটা হচ্ছে কি বচন? এক বচন। দেখেন, এগুলো হচ্ছে এক কথায় মানে এক বচন, এগুলো হচ্ছে বহু বচন, ডাবল। এগুলো ডাবল না, এগুলো সিঙ্গেল না, এজন্য। তারপরে দ্বিতীয় আর বহু বচন কোনগুলা? দিককে, দিগেরে, এগুলো তেমন ইউজ হয় না, লাগে না, তারপর লিখতেছি আর কি। দিককে, দিগেরে, দিককে, দিগেরে। হ্যাঁ, তাদেরকে, তাহাদিককে, তাদেরকে, এরকম আর কি। তাদেরকে হবে না, তাদেরকে হলে তো এটা হয়ে যাবে সিঙ্গেল। তাহাদিককে মানে এগুলো ওই আপনার কি বলে, চলিত রূপ না। সাধু ভাষা, এগুলো সাধু ভাষা। আচ্ছা, তৃতীয়া বিভক্তি কোনগুলা? তৃতীয়া, দ্বারা, দিয়ে, কর্তৃক। দ্বারা, দিয়ে, কর্তৃক। ওই যে আমরা ওই যে দেখেন নাই, ছাগল দ্বারা গরু চাষ, গরু দ্বারা হাল চাষ করা হয়, তাহলে চাষ দ্বারা। করা হয়। কলম দিয়ে আমরা লিখি, কলম দিয়ে, দিয়ে তৃতীয়া। কর্তৃক, সে মানে কর্তৃক মানে তার কর্তৃক, কর্তৃক দ্বারা, কর্তৃক দ্বারা কি বোঝায়? দ্বারা দিয়ে বোঝায় আর কি, সেম জিনিস। দ্বারা, দিয়ে, কর্তৃক, এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি। আর এগুলোর বহু বচনগুলো লাগবে না। হ্যাঁ, আমি বহু বচনগুলো না লিখি, এগুলোর দরকার নেই, এগুলো হচ্ছে ওই সাধু ভাষা। ওই যে দিক দ্বারা, দিক দিয়া, দিক কর্তৃক, এগুলো লাগে না। ঠিক আছে? আমরা শুধু এগুলোই শিখি। এগুলো শিখতে গেলে আপনাদের মাথা হয়ে যাবে, এগুলো এখন আপাতত লাগবে না। এগুলো যখন লাগবে আমি তখন বলবো, এগুলোর দরকার নেই। আমরা জাস্ট এগুলো শিখবো। প্রথম আবার শূন্য বিভক্তি কোনগুলা? শব্দের শেষে সরিয়ে থাকবে। দ্বিতীয় বিভক্তি কোনগুলা? কে, রে, এরে থাকবে। তৃতীয় বিভক্তি কোনগুলা? দ্বারা, দিয়ে, কর্তৃক। চতুর্থ বিভক্তি কোনগুলা? এটাও কিন্তু সেম, কে, রে, এরে। এখন দেখেন, আপনি যদি কোনো শব্দের শেষে যদি কে, রে, এরে থাকে, এটাকে আপনি দ্বিতীয়ও লিখতে পারবেন, চতুর্থী লিখতে পারবেন, যে কোনো একটা লিখে দিলে হয়ে যাবে। এমন না যে দ্বিতীয় লিখলাম চৌথি লিখলাম না, বা চৌথি লিখলাম দ্বিতীয় লিখলাম না, ভুল হবে এমন না। যে কোনো একটা, হয় দ্বিতীয় দিবেন, নয় চৌথি দিবেন, কারণ দুটারই বিভক্তি সেম, দুটার বিভক্তি সেম। আচ্ছা, পঞ্চমী, হতে, থেকে, চেয়ে। হতে, থেকে, চেয়ে, এগুলো কি? এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি। ঠিক আছে? মনে করেন ঢাকা হতে চট্টগ্রাম যাচ্ছি, হতে, থেকে, চেয়ে, এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি। শব্দের মধ্যে যদি দেখেন হতে আছে, চেয়ে আছে, থেকে আছে, তাহলে চোখ বন্ধ করে এটা বুঝবেন যে কি পঞ্চমী বিভক্তি। ষষ্ঠী, ষষ্ঠী হচ্ছে র, এর, র, র, এর। শব্দ শেষে র থাকলে, এর থাকলে, আমার, আমার একটি কলম আছে, আমার, আমারের মধ্যে র আছে। তারপরে এর, তাদের, তাদের কাছে কি? তাদের খেলার মাঠ আছে, তাদের। তো তাদের মধ্যে এর আসছে, আমারের মধ্যে র আসছে। ঠিক আছে? র, এর থাকলে কি? ষষ্ঠী। সপ্তমী কোনগুলা? অন্তস্তীয়, এ, তে, এতে। এ অন্তস্তীয়, তে, এতে। শব্দের শেষে এ থাকবে, অন্তস্তীয় থাকবে, তে থাকবে, এতে থাকবে। ঠিক আছে? যেমন কি, যেমন কি বলা যায়,
তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, তোমায়। তোমায় মধ্যে দেখেন, তোমায় শেষে অন্তস্থিয় আছে না, তোমায়, তোমায়। তা আই অন্তস্থিয় দেখলে, এ উচ্চারণ হলে, অন্তস্থিয় উচ্চারণ হলে, তে উচ্চারণ হলে, এতে উচ্চারণ হলে, এই ধরনের কোনো কিছু যদি উচ্চারণ হয় তাহলে বুঝবেন যে এটা সপ্তমী বিভক্তি। আর যদি র উচ্চারণ হয়, এর উচ্চারণ হয়, তাহলে এটা হবে ষষ্ঠী বিভক্তি। হতে উচ্চারণ হলে থেকে, হতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী বিভক্তি। কে, রে, এথে, এরে, কে, রে, এরে, এগুলো থাকলে চতুর্থী বিভক্তি। দ্বারা, দিয়ে, কর্তৃক, এগুলো থাকলে তৃতীয় বিভক্তি। কে, রে, রে, এগুলো থাকলে দ্বিতীয় বিভক্তি। শূন্য বা সরিয়ে থাকলে শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি। প্রথমা বিভক্তিও বলা যায়, শূন্য বিভক্তিও বলা যায়, যে কোনো একটা বললে হয়। আবার দ্বিতীয় বিভক্তিও বলা যায়, চৌথী বিপ্লব বলা যায়, যে কোনো একটা বললে হয়। এই দুইটা সেম, এটার এটা সেম আর এটার এটা সেম, একই জিনিস। ঠিক আছে, তাহলে বিভক্তি হচ্ছে এগুলা, বুঝছেন তো? এখন আমাদের সমাজ, তৎপুরুষ সমাজ শিখতেও বিভক্তি লাগবে, কারক শিখতেও বিভক্তি লাগবে, বুঝেন নাই? তৎপুরুষ সমাজ শিখতেও বিভক্তি লাগবে, কারক শিখতেও বিভক্তি লাগবে। আচ্ছা এখন বলেন, এখন কি আমরা কি তৎপুরুষ শুরু করব? হুম? শহীদুল ভাই কই? ওনার তো মাইক অফ। তৎপুরুষ সমাজ কি শুরু করব? হ্যাঁ, তৎপুরুষ কি অনেক বড় নাকি? হ্যাঁ, তৎপুরুষ সমাজ হচ্ছে অনেক বড়। ওই যে বললাম, প্রথমা তৎপুরুষ, প্রথমা নাই সরি, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চম তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তম তৎপুরুষ, এগুলো সব এক একটার এক এক নিয়ম, এক একটা এক এক নিয়ম, বুঝছেন? করবেন এটা? তৎপুরুষ করবেন নাকি ছোট একটা করাবো? হ্যাঁ, কি করাবেন বললেন? তৎপুরুষ করাবো নাকি ছোট একটা করাবো? দেখেন, তৎপুরুষ অনেক বড় আর বহুব্রীহি অনেক বড়, এই দুইটা অনেক বড়। তাহলে এইগুলা পরে হুম, আচ্ছা এখন আরেকটা করাবো। শহীদুল ভাই কথা বলে না কেন? কে আছে লাইনে? লাইন তো দেখা যাচ্ছে। আচ্ছা, দ্বিগু সমাস শিখি আমরা, হ্যাঁ, এই বিষটাই করি। দ্বিগু সমাস কি শিখবো? দ্বিগু সমাস, দ্বিগু কি সমাস? দ্বিগু সমাস, দ্বিগু সমাস কোনগুলা? ওই যে সংখ্যাবাচক কতগুলো সমাস আছে না, সংখ্যাবাচক সমাস, ওগুলো হচ্ছে দ্বিগু সমাস। দেখেন, রানিং আউট অফ টাইম। আচ্ছা, ক্লাস হয়তো কিছুক্ষণ পরে অফ হয়ে যেতে পারে, বুঝেন নাই? ওই যে জুমে তো 30 মিনিটের বেশিক্ষণ করাতে পারি না, বন্ধ হয়ে যায়। আচ্ছা দেখেন, দ্বিগু সমাস কেমনে চিনবো আমরা? দ্বিগু সমাসে যদি সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য হয় এবং প্রথমে সংখ্যাবাচক পদ থাকে, এটার টেকনিক কি? টেকনিক, দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদ, সমাস নিষ্পন্ন, হ্যাঁ, দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি যদি কি হয়, বিশেষ্য হয়, তো চলেই গেছে, বের হয়ে গেল যে, প্রবলেম হচ্ছে। আচ্ছা, দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি যদি বিশেষ্য হয়, বিশেষ্য, এবং প্রথমে কি সংখ্যাবাচক থাকবে, ওই যে বললাম সংখ্যাবাচক, এবং প্রথমে কি থাকবে? সংখ্যাবাচক হবে, এবং প্রথমে সংখ্যাবাচক হবে, সংখ্যাবাচক হবে, ঠিক আছে? দ্বিগু সমাস দেখেন, দ্বিগু সমাসের প্রথমটা কি সংখ্যা হবে, পরেরটা কি বিশেষ্য হবে, প্রথমটা সংখ্যা হবে, পরেরটা বিশেষ্য হবে, কোন একটা বিশেষ্য বোঝাবে। যেমন আমি একটা দেখি, হ্যাঁ, ত্রিভুবন, ঠিক আছে, ত্রিভুবন, ত্রিভুবন দ্বারা আমরা কি বুঝি? তিন ভুবন বুঝি না? ত্রি মানে কি? তিন না? ত্রি মানে কি? ত্রি মানে, তিন। হ্যাঁ, ত্রি মানে তিন,
ত্রিভুবন, ভুবন। দেখেন এখানে বলছে প্রথমটা কি হবে, সংখ্যাবাচক হবে। এই যে এটা হচ্ছে সংখ্যাবাচক ত্রি, আর ভুবন, ভুবন হচ্ছে একটা বিশেষ্য। ভুবন কি বিশেষ্য, ঠিক আছে, বিশেষ্য ভুবন, ত্রিভুবন। ভুবন একটা নাম, বিশেষ্য মানে কি নাম, নামকে এখানে কি বলে, বাংলায় কি বলে, পদের মধ্যে বিশেষ্য বলে। ইংলিশে কি বলে, নাউন। ইংলিশে যেটা নাউন ওটা মানে নাম আর কি, কোনো কিছুর নাম, ওটাকে বাংলায় কি বলে, বিশেষ্য বলে। যেমন ত্রিভুবন, তিন ভুবনের সমাহার, তিন ভুবনের সমাহার। দেখেন আপনার দ্বিগু সমাসের মধ্যে সবসময় সমাহার এটা থাকবে, সমাহার, শেষে সমাহার থাকবে, তিন ভুবনের সমাহার। দেখেন ত্রিভুবন দ্বারা আমরা কি বুঝি, তিনটা ভুবন বুঝি, তিনটা ভুবনের সমাহার হচ্ছে ত্রিভুবন। ত্রিভুবন, তিন ভুবনের সমাহার, ত্রিভুবন। দুতলা, দুতলা, হ্যাঁ, দুতলা। এখানে দু দ্বারা কি বোঝাচ্ছে, দু দ্বারা কি, দু হচ্ছে সংখ্যা, তলা হচ্ছে নাম, বিশেষ্য। দু দ্বারা কি বোঝাচ্ছে বলেন, হুম, দু মানে দুই না, সংখ্যা না, দু মানে দুই, তলা মানে তলা, তালা, তালা। ওই যে তলা হচ্ছে কি, তলা হচ্ছে কি, ওই যে বিল্ডিং এর তলা থাকে না, এত তালা, একতলা, দুই তলা, তিন তলা, হ্যাঁ দুতলা। তাহলে দুতলা মানে দুই তলার সমাহার, দুই তলার সমাহার, হ্যাঁ, দুই তলার সমাহার। তার মানে আমরা টেকনিকটা কি, এটা টেকনিক হচ্ছে যে প্রথম অক্ষরটা কি হবে, প্রথম শব্দটা সংখ্যাবাচক হবে, পরেরটা বিশেষ্য হবে। আপনি যেখানে প্রথমটা সংখ্যাবাচক দেখবেন, পরেরটা বিশেষ্য দেখবেন, ওইটাই মনে করবেন যে কি দ্বিগু সমাস, ঠিক আছে। যেমন তে মাথা, তে মাথা, তে মাথা, তে মানে কি, তে একটা সংখ্যা, তে মানে একটা সংখ্যা বোঝায়। তে কি, তে কি বলেন, তে মানে তিন আর কি, তে মানে তিন, হ্যাঁ মাথা, মাথা হচ্ছে নাউন, বিশেষ্য, মাথা বিশেষ্য, ঠিক আছে। তা তে মাথা, তিন মাথার সমাহার, তিন মাথার সমাহার তে মাথা। এই যে একটা মাথা, দুইটা মাথা, তিনটা মাথা, তিনটা মাথা যদি একসাথে হয়, তিন মাথার সমাহার কি, তে মাথা, এটা বোঝাচ্ছে আর কি, এটা বোঝাচ্ছে। যেমন কি একতলা বিল্ডিং, দুইতলা বিল্ডিং, হ্যাঁ, মানে কয়টা তালা, মনে করি এটা বিল্ডিং তো, একটা তালা দুইটা তালা, তো দুইটা তালা মিলে তো একটা বিল্ডিং হয়। তো দুই তালা সমাহার দুতলা, এটাকে দুতলা বোঝাচ্ছে, দুই তালা সমাহার দুতলা, সেম আর কি। তারপর আর কি আছে, আর কি হতে পারে, হ্যাঁ, চৌরাস্তাও হয়, চৌরাস্তা, চৌরাস্তা, চৌ মানে চার, রাস্তা তো রাস্তাই, চৌরাস্তা চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার। তার মানে আমরা এখানে এটা দ্বারা কি বুঝছি, এটা দ্বারা বুঝছি কি, মানে দ্বিগু সমাসে সবসময় সমাহার থাকবে, বেশ বাক্যে, বেশ বাক্যে সবসময় সমাহার থাকবে। আর সমস্ত পদ দেখে আমরা দ্বিগু কিভাবে চিনব, প্রথম অক্ষর প্রথম শব্দ সবসময় সংখ্যাবাচক হবে, আর পরের শব্দ সবসময় বিশেষ্য হবে। প্রথম শব্দ সংখ্যাবাচক, পরে এই যে টেকনিক লিখে দিছি, এটা হচ্ছে টেকনিক। দ্বিগু সমাজে সমাস নিষ্পন্ন পদে প্রথমটা হচ্ছে না, শেষে এটা কি, এই যে প্রথমটা হচ্ছে সংখ্যাবাচক, পরেরটা হচ্ছে কি বিশেষ্য, প্রথমটা সংখ্যাবাচক, পরেরটা বিশেষ্য, প্রথমটা সংখ্যাবাচক, পরেরটা বিশেষ্য, প্রথমটা সংখ্যাবাচক, পরেরটা বিশেষ্য, প্রথম সংখ্যাবাচক বিশেষ্য, সংখ্যাবাচক বিশেষ্য। বিশেষ্য মানে নাম, বিশেষ্য মানে নাম, যে মাথা একটা নাম, রাস্তা একটা নাম, তলা একটা নাম, ভুবন একটা নাম, ঠিক আছে। তার মানে যেখানে আপনার সংখ্যাবাচক পদ থাকবে, প্রথমটা সংখ্যাবাচক থাকবে, দ্বিতীয়টা কি থাকবে, বিশেষ্য থাকবে, তাহলে সেটা চোখ বন্ধ করে দ্বিগু সমাস হয়ে যাবে। সেম আরো অনেক আছে, অনেক আছে। ত্রিলোক, তিন লোকের সমাহার, তে মোহনা, তিন মোহনার সমাহার, তেপান্তর, তিন প্রান্তের সমাহার, পশুরি, পাঁচ সারের সমাহার, এরকম আর কি অনেক আছে। সপ্তাহ, যেমন সপ্তাহ, দেখেন সপ্তাহ দ্বারা কি বোঝাচ্ছে, সফ, সপ্তাহ, সপ্ত যুগ অহ, সপ্তাহকে আমরা সন্ধি বিচ্ছেদ করলে সপ্ত যুগ অহ হয় না, সপ্ত যুগ অহ, এটাকে ভাঙলে, সপ্তাহকে ভাঙলে সপ্ত অহ হয় না, সপ্ত অহ হয় না। এখানে সপ্ত মানে কি বলেন তো, সপ্ত মানে কি, সপ্ত মানে কি, সাত, সাত, সপ্ত একটা সংখ্যা, সপ্ত মানে
7 অহ মানে দিন, সপ্তাহ মানে 7 দিন, সপ্তাহ মানে আমরা কি বুঝাই 7 দিনকে বুঝাই, সপ্তাহ মানে তো আমরা 7 দিন বুঝি, এখানে সপ্তাহ, সপ্তাহ মানে সপ্তাহ মানে সপ্তাহ মানে 7, অহ মানে দিন, 7 দিন, সপ্তাহ তার মানে সপ্তাহ, সপ্তাহের সমাহার, সপ্তাহের সমাহার, সপ্তাহের সমাহার, এটা হচ্ছে কি সপ্তাহ। ঠিক আছে, এখন আসল কথা হচ্ছে যে আপনি এই দ্বিগু সমাসের সাথে সবসময় ফেস লাগে কোনটার সাথে, ওই যে বহুব্রীহির মধ্যে একটা সংখ্যাবাচক বহুব্রীহি আছে, বহুব্রীহি যখন পড়াবো তখন এটা আমি ক্লিয়ার করে দিব কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি কোনটা দ্বিগু, কিভাবে চিনবেন, কিভাবে চিনবেন ওটা আমি বুঝাই দিব। হ্যাঁ, কিন্তু এই দুইটার মধ্যে সবসময় ফেস লাগে, মনে করেন এই ফেসটা আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা অনেকেই ভুল করে, অনেক মানুষ ভুল করে এটা, আর অনেক বইতেও ভুল দেওয়া আছে। চতুর্ভুজ, হ্যাঁ চতুর্ভুজ, চতুর্ভুজ মানে কি দেখেন, আপনারা মনে করবেন চতু মানে 4, ভুজ মানে ভুজ, চতুর্ভুজ মানে 4টা ভুজ। হ্যাঁ, চতুর্ভুজ মানে 4টা ভুজ, এটা আমিও মানি। ঠিক আছে, চতুর্ভুজ মানে 4টা ভুজ। চতুর্ভুজ দ্বারা আমরা কি বুঝাই, 4টা ভুজ বুঝি না, এই যে চতুর্ভুজ আঁকলে কেমন হয়, কি বলে 4টা ভুজ, মনে করেন এভাবে আঁকলাম আর কি, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ চতুর্ভুজ আঁকলাম। হ্যাঁ, তো 4টা ভুজ, 4টা ভুজ বুঝায়, চতুর্ভুজ দ্বারা 4টা ভুজ বুঝায়। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন প্রথমটা সংখ্যাবাচক 4, 4টা মানে 4 সংখ্যাবাচক, দ্বিতীয়টা কি ভুজ মানে কি, ভুজ মানে বিশেষ্য। তো এখন দেখেন এখানে সংখ্যাবাচকও আছে বিশেষ্যও আছে, তার মানে কি এটা দ্বিগু না, দ্বিগু, হ্যাঁ দ্বিগু বলেন। এই তো সংখ্যা আছে, নামও আছে, তো সংখ্যাবাচক আছে বিশেষ্য আছে, তার মানে দ্বিগু। আপনি তো বলবেন যে দেখো না, না আমার দ্বিগু না, কাছে তো মনে হইতো। হ্যাঁ না দ্বিগু না, এটাই তো টেকনিক, এটাই তো খেলা। এই যে মানুষ তো এখানেই ভুল করে, কারণ চতুর্ভুজের মধ্যে আপনি এই, হ্যাঁ চতুর্ভুজের মধ্যে আপনি প্রথমটা সংখ্যাবাচকও পাইতেছেন, পরেরটা এই বিশেষও পাইতেছেন। আমরা তো জানি যে প্রথমটা সংখ্যাবাচক আর পরেরটা বিশেষ হলে দ্বিগু হয় সবসময়, কিন্তু এখানে দ্বিগু হইল না কেন, কেন হইল না এটা আমি এখন ডেফিনেশন করতেছি। দেখেন চতুর্ভুজ দ্বারাকে আমরা কি বুঝি, একটা চতুর্ভুজ এটাকে বুঝি, এটা ক্ষেত্র, ক্ষেত্রকে বুঝি না, একটা ক্ষেত্রকে বুঝি, এটা একটা ক্ষেত্র। হ্যাঁ, এটা একটা ক্ষেত্র, সাপোজ ধরলাম আর কি এটা একটা ক্ষেত্র। হ্যাঁ, এখানে আমরা চতুর্ভুজ দ্বারা চার ভুজের সমাহার তো বুঝি না, চার ভুজের সমাহার বুঝি না, আমরা একটা ক্ষেত্রকে বুঝি, এটা একটা ক্ষেত্র, আমরা একটা ক্ষেত্রকে বুঝি, মানে চার ভুজ দ্বারা এটার সংখ্যাবাচক বহুব্রীহি হবে, এটার ব্যাস কি হবে